প্রসঙ্গে বলি আর কি। আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে, আসিফ কিছু করলে আমাকে আপনি কিছু বলেন না কেন। আসিফের বক্তব্যটা একটা শুনো নাকি আমরা, হাসির মুখে বক্তব্যটা? না আমি শুনছি, আপনি দর্শকদের জন্য দেখাইতে এটা শুনেন। নিয়ে আলোচনার মনে হয় এটা নিয়ে আলোচনা করছে, এটা আমি সিরিয়াস কিছু মনে করি না। ও খাওয়া দাওয়া করছে ভাই, আসিফ কি এখন মনে করেন যে আসিফ এখন গুলিস্তানে যায় খাবে? না, এটা হচ্ছে নীলা হোটেল এবং ওয়েস্ট ইন আর কি। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, মানে এটা আমার দর্শকদের, এটা ইলিয়াস জানে আর কি, মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা, যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি। মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি, ওকে যখন আমি প্রথম দেখলাম, ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি। হ্যাঁ, ও যখন আমার সামনে আসলো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি। আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম। হ্যাঁ, এবং কান্না, এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো। আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম, বোধহয় 10-15 মিনিট কাঁদছিলাম। আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে, আমি আপনাকে দেবো ইলিয়াস, কনক। তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এমবডিমেন্ট, যে আমার কাছে আসছিল, যাকে আমি টাচ করতে পারছি, ছুঁইতে পারছি, ধরতে পারছি, ভালোবাসতে পারছি। তো একটা আমার সাথে, আপনারা জানেন যে আমি খুবই ইমোশনাল মানুষ, এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে। হ্যাঁ, খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে, এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না, প্রচন্ড বকাবকি। মানে এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায়, প্রথম আসিফ আর নাম্বার 2 হচ্ছে হাসনান। এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোনো ভুল না করে, কোনো মিস্টেক না করে, ওকে কাউন্সেল করা, ওকে শেখানো, ম্যানেজমেন্ট শেখানো। আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই। ছোট ছেলে, এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন, বলতে পারে উপদেষ্টারও আবার উপদেষ্টা, আই সি, যদি বলে। হ্যাঁ, কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ, ওই ভালোবাসা, ওইটাকে আমি সবসময় নার্চার করব। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি, এই যে আমি ওয়েস্টিনে যাই, এই কথাটা বলাটা ঠিক হয়নি, এবং আমি কিন্তু সত্যিই খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে। কারণ কি জানেন, আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে, মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো, আমি ওকে যেভাবে, বা ইভেন আমার ছেলের বয়স তো কিসের ছোট ভাই, আমার ছোট ভাই তো অনেক বড়, আমার ছেলে যদি মন্ত্রী হতো, আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম, আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি। আমি কিন্তু ওকে বলছি যে আসিফ, তুমি তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে, খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে, খুব বেশি জিনিস, তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে, একটা বেশি তরকারি নিবে না। আমি বলছি কেন নেবে না, কারণ তোমার দেশের মানুষ একটা বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না। মারহাবা, তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো, তুমি এই কাজটা করবে। আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি। যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্টিনে যাই, আমার খুব খারাপ লাগছে, আমি খুব বেদনা হতো দেখছি, মানে এটাতে, আসিফের এই কথাতে। মানে দাদা ধরেন, এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই, এবং আমরা যে কথা, আসিফের প্রতি আমার ভালোবাসারও শেষ নাই। তো আমার ভালোবাসা থাকবে, ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে, কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন, এটা হচ্ছে আমার অত্যন্ত ব্যক্তিগত ভালোবাসা। মানে আমি যে ওকে এত ভালোবাসি, এত স্নেহ করি, ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি, ও কেন আমাকে ওর জায়গাটায় রাখতে পারে না, ও কেন ওই রেসপেক্টের জায়গাটা আমার কথা শোনে না? আমাদের এই নতুন বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন, এবং এটা আমরা আশা করি নাই আর কি। মানে এত দ্রুত ঈদের দিনে হতাশার কথা, পরিবর্তনগুলো আসলে চোখে লাগে, আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে, সাধারণ মানুষের মধ্যে এগুলো প্রতিক্রিয়া সৃষ্টি করে, যে আপনি 1 বছর আগে কি ছিলেন, এখন আপনি কি করছেন, ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন। 1 বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে, তাহলে আপনি ভবিষ্যতের না, ইভেন রাজনীতিতে আপনি দেখেন, মানে আমি তো ওয়েস্টিনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে, বাংলাদেশের মানুষ তো ওয়েস্টিনে খেতে পারে না।
এত টাকা দিয়ে খেতে পারে না, এটা বড় লোকদের জায়গা, এটা এলিটের জায়গা। তারা তো বড় লোকই এখন। আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে, আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে। ও আচ্ছা। আমাকে অনেকে বলে, আপনারা দেখেন না যে রাজনীতি করতেছি বলে আমি হুডি পরে আসেন আপনার ইয়েতে, আপনার কি আর হুডি নাই? ও আমি নাটকও শিখাইতেছি এখন তাদেরকে। সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক। গত 10 বছর ধরে বিভিন্ন ইসলামিক ডিভাইস তৈরি করছি। এবার আমি আপনার কি আর হুডি কেনার পয়সা নাই? নাটক করা শিখাইতেছো? আমাকে বলে কিন্তু অনেকে। আচ্ছা। আমি বলি হ্যাঁ ভাই পয়সা নাই ভাই। রাজনীতির জন্য ট্রেনিং দিতেছো? অনেক হুডি কিনে নিয়ে আসে, অনেকে সত্যি সত্যি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই। ও আচ্ছা। কেউ আসলে হাতে করে একটা হুডি নিয়ে আসে, একটা কাপড় নিয়ে আসে, বোধহয় দাদা বোধহয় কাপড়। নিজেদের চরিত্র নিজেরাই কেমনে ফাঁস করে দেখেন। আরে ভাই আমি এই প্রসঙ্গে একটা ও দাদা নিজের চরিত্র ফাঁস করে দিলেন তো। শুরু করি ধরেন আজ থেকে 28-30 বছর আগে কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক। ও দাদা আপনাকে তো তাহলে ভণ্ডাচার্য মানুষ এমনি এমনি বলে না, নামকরণটা কি আমিই দিলাম নাকি প্রথম? মনে নাই, উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা, গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা, কোন একটা ইয়েতে যাবা, তোমার গায়ের থেকে যেন ভুল ভুল করে পারফিউমের গন্ধ বের না হয়। ও পারফিউমটা বাসায় রেখে যাবা। ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই, তোমার হাতে যেন ঘড়ি না থাকে। ও একেবারে কম্পালসারি না হয় চোখে সানগ্লাস পরে তুমি রিপোর্টার, তুমি সাংবাদিক, নো, তুমি তাদের অংশ, তাদের উপরে তোমার ডিপেন্ড করতে হবে। আচ্ছা আচ্ছা। তারাই তোমার সোর্স, তারাই তোমাকে তথ্য দেবে। আচ্ছা। এই যে মিলে যাওয়া, কারণ তোমার গায়ে থেকে যদি ভুল ভুল করে ফুলে গন্ধ বের হয়, সাধারণ মানুষটা তোমার সাথে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে না, আমার সাথে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর ওনার গায়ে থেকে এত সুন্দর ফুলের গন্ধ বেরোয়, তো উনি নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ। তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে, যেমন সাংবাদিক। আমি একটা ছোট এক্সাম্পল দিই। আচ্ছা, ওনারা রাজনীতিবিদ হলেন কবে? আমাদের আসিফ মাহমুদ স্যার তো এখনো রাজনীতিতে নামছেন বলে জানা নাই। কি বলেন ওনারা? তাহলে কি উনি রাজনীতিতে অলরেডি নেমে গেছেন? উপদেষ্টা পদে থেকে, 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে থেকে। বুঝলাম না ব্যাপার, ওটা কি বলতে চাচ্ছেন আসলে বিপ্লবীরা? মানে এটা প্রবাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে। মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আর কি, বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম, আমি তো সিইও পর্যন্ত ছিলাম এবং আমি খুব পপুলার সিইও ছিলাম। আমি কেন পপুলার সিইও ছিলাম জানেন? আমি যখন ট্যুরে যেতাম, মানে অফিশিয়াল ট্যুরে যেতাম, আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি, হ্যাঁ, একটা উপজেলায় যাচ্ছি, ওইখানে রাত হচ্ছে, হ্যাঁ, আমি তো আমার সাথে গাড়ি আছে, আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি। আমি করতাম কি, আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যে আমার কলিগটা কাজ করে, ওর বাসায় আমি থাকবো। অনেক সময় দেখা যায় তো সে মেসে থাকে, আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো, কোনো অসুবিধা নাই, আমার মেসের জায়গা হবে তো, একটা শোয়ার জায়গা হবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার হবে, কোনো অসুবিধা নাই। আমি ওইখানে যেতাম, মেসে থাকতাম, আমি ওদের বাসায় থাকতাম। তারপরে আমি বলতাম যে আমার জন্য যেহেতু রান্না বান্না করবে তুমি। দাদা কি ইলেকশন করবেন নাকি আবার? বুঝলাম না। এত মানবতার কথা শোনাচ্ছেন, রাজনীতির জ্ঞান দিচ্ছেন, ছাত্রদেরকে দিয়ে কাজ হচ্ছে না, এখন উনি নিজেই কি ওনারা রাজনীতিতে নামে আসবেন নাকি? তোমরা কিছু তরি তরকারি, সবজি, মাছ, মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য, আমার উপহার হিসেবে। তো এটা কিনে দেওয়া হতো, ওরা একটা রান্না বান্না ওদের মতো করে, ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করতো। কিন্তু আমি যেটা পেতাম, হ্যাঁ, আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না, আমি যেটা পাইতাম, আমি দেখতাম ও কিভাবে থাকে, ও কি খায়, ওর বাসাটা কেমন, কত বড়, ওর কিচেনটা কত বড়, ওর ওয়াইফ কে, ওর ওয়াইফ কি করে, ওর ওয়াইফের স্বপ্ন কি, ওর বাচ্চাটা কেমন, ওর বাচ্চার খেলনা আছে কিনা, হ্যাঁ, ওর বাচ্চা কি খেলে, ওর বাচ্চা কি পড়ে, ওর বাচ্চার পড়ার বইগুলো কি, ওর বাসায় বই আছে কিনা, হ্যাঁ, ওর বাসাটা কতটুকু ক্রমশ ধরেন আমরাও আশা করি যে তাদের অভিজ্ঞতা বাড়বে, তাদের বিষয়গুলো বুঝতে পারবেন, মানুষের সঙ্গে কিভাবে যেতে হয়, কিভাবে, মানে নেতা মানে নেতা না, তো নেতা তো তুমি তাদেরই অংশ। এবং আনফরচুনেটলি বাংলাদেশে কনক আমার তখন বয়স ছিল 35 বছরের মতো। সন্তানকে উত্তম আদব শিক্ষা দেয়া পিতা মাতার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। কাউকে আদব শেখানোর সবচেয়ে ভালো সময় হচ্ছে শৈশবকাল। তাই হ্যাঁ, এটা অনেক সেই রকম বিজ্ঞাপন আসছে।
ঠিক আছে, এখানেই আদব কায়দা আমরা শেষ করি।